নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। সুপ্রভাত। রাজনীতিতে একটি কথা আছে, সময় উপযোগী কাজ, অর্থাৎ যে সময় যে কাজটি করা উচিত সেই সময় সেই কাজটি বা সেই ডিসিশনটি নিতে হবে এবং সেই বিবৃতি দিতে হবে এবং যেটি জনমানসে প্রভাব তৈরি করে। এবং সবথেকে বড় কথা, জনগণের ইস্যু, সময় উপযোগী ইস্যু, সেটাকে জনগণের সামনে তুলে ধরতে হবে এবং তাদের সলিউশন প্রোভাইড করতে হবে। এটি সর্বক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আরও বেশি প্রাসঙ্গিক। গতকাল শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি তিনটি প্রধান ইস্যু তুলে ধরেছেন: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের চরম হারে বৃদ্ধি এবং সংখ্যালঘুদের উপর যে অত্যাচার সংঘটিত হচ্ছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর যে গ্রেপ্তারি, যেটা যে অনৈতিক, সেটির এগেনস্টে। অর্থাৎ যে আইনজীবী মারা গেছেন সইফুল ইসলাম চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের সময়, সেটি যেটি সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং যারা এর এগেনস্টে যুক্ত আছে তাদেরকে এই সরকার, অন্তর্বর্তী সরকার, জবরদখলকারী অন্তর্বর্তী সরকার, যেটি দিয়ে তাকে সম্বোধন করেছেন তিনি, যার মাধ্যমে তাকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে এবং আইনের শাসনের আওতায় আনতে হবে। না হলে কিন্তু সংবিধান লঙ্ঘনের দায়ে বা সংবিধান লঙ্ঘনের দায়ে তাদেরও কিন্তু শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটি কিন্তু বিবৃতি দিয়েছেন তিনি। এবং বাংলাদেশের যে চরম আইনি অবনতি, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, সেটা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনার প্রতিবাদে এবার সরব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিরও দাবি করেছেন বঙ্গবন্ধু কন্যা। নিজের বিবৃতিতে হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে অসাংবিধানিক ক্ষমতা দখলকারী বলেও উল্লেখ করেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের তরফে দলের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা এই দুই ঘটনার প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন। এই বিবৃতি অনুযায়ী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বার করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, আর তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তার সন্ত্রাসবাদী শামিল বা সন্ত্রাসবাদী কার্যকলাপের শামিল। তারা যাই হোক না কেন, শাস্তি তাদের পেতেই হবে। হাসিনার সংযোজন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমার আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাসবাদীর বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের প্রতি শেখ হাসিনার এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিজের বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন শেখ হাসিনা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই সরকার। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির সমালোচনাও করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, সনাতন ধর্মের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। অর্থাৎ আপনারা দেখলেন যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে, ইউনূস সরকারকে অসাংবিধানিক জবরদখলকারী সরকার, এটি কিন্তু জনমানুষের একটা প্রভাব তৈরি করেওছে এবং ওয়ার্ল্ডব্যাপী, বিশ্বব্যাপী কিন্তু এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং জবরদখল করে যে ক্ষমতায় তিনি বসেছেন, এটা কিন্তু সবার সামনে পরিষ্কার, এখন সারা বিশ্বের কাছেই পরিষ্কার। স্টুডেন্টের আন্দোলনের নামে যে আন্দোলন সংগঠিত করা হয়েছে এবং রাজনৈতিক দল যে বিএনপি, জামাত, আরও ইসলামিক সংগঠন যেগুলো দলগুলি ছিল, তারা যে ঐক্যভাবে স্টুডেন্টের সামনে রেখে আন্দোলন সংগঠিত করেছে কোটা আন্দোলনের নাম নিয়ে, এটি কিন্তু একটা ভয়ঙ্কর দিক এবং সেটি কিন্তু সবার সামনে এখন পরিষ্কার। তাই তিনি এই সরকারকে অসাংবিধানিক সরকার বলেছেন, এর কোনো আইনি ভিত্তি নেই এবং জবরদখলকারী বলেছেন। এবং আরেকটি বিষয় পরিষ্কার করতে চাইছি, যেটা হচ্ছে বাংলাদেশের যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কিন্তু বিএনপি এবং জামাত কিন্তু যথেষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, মির্জা ফখরুল ইসলাম, এবং জামায়াতের প্রধান শফিকুল ইসলাম, যে জামায়াতে জামির আছে, তারা কিন্তু জাতীয় ঐক্যের কথা বলেছেন এবং তাড়াতাড়ি নির্বাচন সংগঠিত করতে বলেছেন। না হলে কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এবং তারা যে একটি ভুল পদক্ষেপ নিয়েছে, এই কিছু উগ্রবাদী মৌলবাদী সংগঠন যে ইসকনকে নিষিদ্ধ দাবি করা এবং এটা যে বিশ্বব্যাপী একটি
নিন্দিত হয়েছে এবং ভয়ঙ্করভাবে প্রভাব বিস্তার করেছে তারা কিন্তু বুঝে গেছেন। এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং বাংলাদেশ যে একটা গৃহযুদ্ধের দিকে, এই ধারণা কিন্তু সবার মধ্যে একটা, এবং সারা বিশ্বের কাছে কিন্তু এটা পরিষ্কার। গতকাল আমি একটি ভিডিও করেছিলাম, ব্রিটেনও কিন্তু এই স্টেটমেন্টই দিয়েছেন। বাংলাদেশে কিন্তু মানবাধিকার ভয়ঙ্করভাবে লঙ্ঘিত হচ্ছে এবং বর্তমান সরকার কিন্তু আইনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছেন এবং যথেচ্ছ পরিমাণে মিথ্যে মামলা সাজাচ্ছেন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর কিন্তু সেই মিথ্যে মামলা দিচ্ছেন, যার কোনো আইনি ভিত্তি নেই। এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যারা মামলা করছেন তাদের কোনো অস্তিত্ব নেই, এবং যাদের এগেনস্টে মামলা করেছেন হয়তো তারাও সেই সময় সেই পজিশনে কিন্তু বা সেই জায়গায় কিন্তু উপস্থিত ছিলেন না। অর্থাৎ সারা বিশ্বের কাছে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার এবং বর্তমান যারা রাজনৈতিক দল, যারা মাঠে ময়দানে নেমে রাজনীতি করছেন, তাদের কিন্তু ভাবমূর্তি চূড়ান্তভাবে কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন। এবং বৈশ্বিকভাবে বিভিন্ন পরাশক্তিধর দেশের কাছ থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ভারতবর্ষ, এদের কাছ থেকে কিন্তু একটি স্যাংশন জারি হতে পারে, যা কিন্তু বাংলাদেশের অর্থনীতির পক্ষে একটু চরমতম কালো অধ্যায় হিসাবে লিখিত থাকবে। এবং আপনারা জানেন বাংলাদেশের মেইন ইকোনমিক সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টর। এদের কিন্তু ইকোনমি কিন্তু ডাইভার্সিফিকেশন কিছু নেই। অর্থাৎ যদি কোনোভাবে গার্মেন্ট সেক্টরের উপর যদি কোনোভাবে কোনো স্যাংশন জারি হয়, যেটি অলরেডি আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম, যে ডায়াসপোরা, আমেরিকার যে ডায়াসপোরা রয়েছে বর্তমান রিপাবলিকান পার্টি, এবং তারা কিন্তু যে ডায়াসপোরা হিন্দুদের রয়েছে আমেরিকায়, তারা কিন্তু বর্তমান যে রিপাবলিকান পার্টি ক্ষমতায় আসতে চলেছে তাদের কিন্তু তারা বোঝাবে, যেটা বাংলাদেশের ওপর যে হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, সেগুলি বন্ধ যদি না করা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর স্যাংশন তাদের যদি যেন চাপানো হয়, সেই হিসাবে কিন্তু তারা লবিং করবেন। ভয়ঙ্কর ব্যাপার কিন্তু। এবং এই জিনিসগুলো কিন্তু এই বিএনপির মহাসচিব এবং জামায়াতের যে আমির, তাদের কিন্তু ভয়ঙ্করভাবে নাড়া দিচ্ছে এখন। এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ যে গৃহযুদ্ধের মধ্যে ঢুকে গেছে, সেটাও কিন্তু বিশ্বের কাছে একটা মেসেজ চলে গেছে। অর্থাৎ একটি কিন্তু সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে পাকিস্তানের মতো কিন্তু বাংলাদেশ পরিগণিত হবে, এবং বিভিন্ন আর্থিক যে স্যাংশনগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশের উপর কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হবে এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে। এটা কিন্তু তারা লক্ষ্য করতে পারছেন এবং সেই জন্য তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। তৃতীয়ত আরেকটি কারণ আমি বলি, এটি আমার নিজস্ব ব্যাপার, সেটা হচ্ছে যেভাবে এই নন গ্র্যাজুয়েট পল্টু মস্তান উপদেষ্টা, যে কিছু স্টুডেন্ট বিভিন্নভাবে ভারত বিরোধী এবং ইসলামিক সংগঠন যেগুলো রয়েছে ভারত বিরোধী স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। আপনাদের একটি কথা আমি বলি, ভারত কিন্তু একটি পরাশক্তিধর দেশ এবং জিওপলিটিক্সে ভারতের অবস্থান কিন্তু অত্যন্ত স্ট্রং, এবং একটি স্টেটমেন্ট যদি ভারত দেয় তাহলে কিন্তু সেটা বিশ্বের কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নেয়। এবং আপনাদের যদি ক্ষমতা বিচার করি ভারতবর্ষের সাপেক্ষে, কোন দিক থেকে আপনারা ভারতবর্ষের সঙ্গে দাঁড়াতে পারবেন, আর্থিকভাবে, সামরিকভাবে, সামাজিকভাবে, কোনোভাবেই নয়। 5 মিনিট দাঁড়ানোর ক্ষমতাও কিন্তু আপনাদের নেই। এটা কিন্তু রিয়েলিটি। আমি কিন্তু রিয়েলিটির বাইরে কথা বলছি না। অর্থাৎ আপনারা যেভাবে ভারত বিরোধিতা তৈরি করেছেন বাংলাদেশের মধ্যে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু ভালো নয়, বাংলাদেশ আপামর জনসাধারণের জন্য কিন্তু ভালো নয়। হয়তো আপনারা চাইছেন একটা ইসলামিক মৌলবাদী কান্ট্রি বানাতে বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ এর জন্য কিন্তু ধীরে ধীরে কিন্তু ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এটা আপামর জনসাধারণকে বুঝতে হবে। এবং আপামর জনসাধারণের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এই বাংলাদেশই চেয়েছিলেন, না এই বাংলাদেশ চাইছেন যেটা বর্তমান মৌলবাদী সংগঠনগুলো যেটা বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু সেইভাবেই কিন্তু বাংলাদেশ পরিগণিত হচ্ছে। তো আপনারা কি সেটাই চাইছেন? প্রশ্ন আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।